আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাক সংক্ষিপ্তভাবে, আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, অনেকেই আপনারা ফাঁকা চেক দিয়ে থাকেন, ফাঁকা স্ট্যাম্প দিয়ে থাকেন, ফাঁকা চেক অর্থাৎ অলিখিত চেক দিয়ে থাকেন। বিভিন্ন প্রয়োজনে আপনারা দেন। আপনাদের এতই বেশি যাদেরকে দেন তাদেরকে বিশ্বাস করেন, এতই বেশি তাদের প্রতি আপনাদের ট্রাস্ট যে আপনারা একটা স্বাক্ষর দিয়ে ফাঁকা চেক দিয়ে দেন। ফাঁকা চেক দিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের এনআই একটি সুস্পষ্ট কিন্তু এই ব্যাপারে বিধান আছে। ফাঁকা চেক দেওয়া মানে হচ্ছে এটা একটা প্রিজাম্পশন, বা ধরে নেওয়া হয় বা মনে করা হয় যে আপনি কনসিডারেশন আছে এই চেকের। অর্থাৎ ফাঁকা চেক দিলেও ধরে নেওয়া হবে যে আপনি কিছু না কিছু পেয়ে, এর বিনিময়ে কিছু না কিছু পেয়ে আপনি তাকে চেকটা দিয়েছেন। যদিও এগুলোর বিভিন্ন প্রেক্ষাপট আছে, হোল্ডার ইন ডিউ কোর্স হতে হবে, এবং অনেক ক্ষেত্রে জোর জবরদস্তি করে নিয়ে যায়, অনেক সময় হারিয়ে যায়, চুরি হয়, সেগুলো ভিন্ন ব্যাপার। কিন্তু মোটা দাগে যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাঁকা চেক দেওয়া মানে হচ্ছে আপনি ওই ব্যক্তিকে যাকে দিয়েছেন তাকে এমন অথরিটি দিয়ে দেওয়া, বা তার উপর এত অগাধ বিশ্বাস আপনার আছে যে সে যত পরিমাণ অঙ্ক লিখুক আমার কোনো আপত্তি নেই। এটা কিন্তু একটু চিন্তা করেন। সিম্পলি একটা চেক স্বাক্ষর করে দিয়ে দিলেন, সে যত লিখতে পারে লিখুক, এমনই কিন্তু মিন করে এটা। যদিও এটা করা উচিত নয়, যারা চেকটা গ্রহণ করেন যত টাকা পাওনা সেটাই লেখা উচিত, কিন্তু এরকম পীরাউলিয়া দরবেশ, বুজুর্গ, মুমিন ব্যক্তি কাছে তো আর ওই চেকটা পৌঁছে না। আসলে যাদের কাছে পৌঁছে তারা হয় আপনার সাথে সুদের ব্যবসার লেনদেন আছে, সুদের কারবারি, দাদন ব্যবসায়ী, অথবা অসৎ লোক যারা আল্লাহকে আদতে ভয়ই করে না, এমন ব্যক্তি যাদের ভিতরে পরকালের ভয় আছে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহ ভীরু মানুষ। তারা তো একটা চেক নিয়ে এর উপর যত টাকা আসলে সে পায় তার বেশি লিখতেই পারে না, তার কলম হাত কাঁপার কথা অ্যাকচুয়ালি। তো অনেক সময় দেখা যাচ্ছে ওই সমস্ত লোকগুলো দুনিয়াকেই আসলে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয় না। আর আপনিও বা কেন, বা আপনারাই বা কেন তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছেন, এবং এই সুযোগটা করে দেওয়ার কারণে সহজ সরল বিশ্বাসে আপনারা দিয়েছেন। অনেকে আবার জানেনও না যে এটা দিলে কি আর হবে, এটা একটা কাগজ, এটার যে কতটুকু ভ্যালু আছে এটা আপনারা বুঝেন না। একটা চেক থেকে নিয়েছেন, আমি তাকে একটা কাগজ আনা দিলাম, সে আমাকে 10 লাখ টাকা দিয়েছে, 20 লাখ টাকা দিয়েছে, এগুলো এক বস্তা হয়েছে, অনেকগুলা বিষয় দিয়েছে, আর আমি তাকে দিয়েছি একটা কাগজ মাত্র। এইভাবে চিন্তা করে একটা স্বাক্ষর দিয়ে দেন আপনারা। কিন্তু এটা যে অনেক সময় বিস্ফোরা হয়ে যায় সেটা কিন্তু আপনারা খেয়াল করেন না। আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি, একটি চেক দিয়েছে কাউকে, হয়তো 10,000 বা 20,000, 50,000 গ্রামের সহজ সরল মানুষ তার কাছ থেকে কিস্তিতে টাকা নিয়েছে। এমনও ঘটেছে ওই ব্যক্তি দাদন ব্যবসায়ী দেখা গেল যে ওখানে 30 থেকে 40 লক্ষ টাকা লিখে মামলা করে কিন্তু মামলা জাজমেন্ট পর্যন্ত করিয়ে ফেলেছে, যেহেতু ওই সংশ্লিষ্ট ব্যক্তি অত্যন্ত দরিদ্র ছিল এবং তার নিযুক্ত বিজ্ঞ আইনজীবী সাহেব হয়তো পুরোপুরি ওনার কাছ থেকে ইনস্ট্রাকশন পায়নি, অথবা যে কোনো কারণেই হোক এই মামলায় কিন্তু উইন করতে পারেনি। অর্থাৎ মামলার জাজমেন্ট হয়ে গেল 40 লাখ টাকা এবং তার সাজাও হয়ে গেল। তো এইগুলো হচ্ছে একটা উদাহরণ, এরকম শত শত উদাহরণ আছে আমার কাছে যেগুলো আসলেই কোনো রকম চেকের এগেনস্টে কোনো কনসিডারেশন নেই। তো আপনারা এই সুযোগটা কেন দিবেন একজন মানুষকে? যারা অসাধু মানুষ তাদেরকে এই সুযোগটা দিবেন কেন? আজকের এই ভিডিওর আলোচনা, আজকের আমার এই আলোচনা দেখার পর যারাই দেখবেন তারা নিজেরা প্রতিজ্ঞা করবেন যে কাউকে, ইভেন আপনার স্ত্রীকেও আপনি ব্ল্যাঙ্ক চেক দিবেন না, বাবাকে না, মাকে না, ছেলেকেও না, কাউকেই ব্ল্যাঙ্ক চেক দিবেন না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সময় আপনারা একেবারে খুব খুশিতে তরগর করে আপনারা একের পর এক চেকে ফাঁকা চেক দিতেই থাকেন, অথচ ব্যাংকে ফাঁকা চেক দেওয়ার কোনো নিয়ম নেই। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে 2017 সালের পর থেকেই ব্যাংকের ফাঁকা চেক দেওয়ার কোনো নিয়ম নেই। যদি দিতে হয় সেক্ষেত্রে পোস্ট ডেটেড চেক দিতে পারবেন অ্যামাউন্ট লিখে, অথচ আপনারা সেই বিষয়গুলোও
আমলে নেন না। অনেক শিক্ষিত অনেক বড় বড় ব্যবসায়ীরাও দেখছি এই কাজগুলো করেন। পরবর্তীতে ব্যাংক আপনাদেরকে কিন্তু নাকানি চুপানি খাওয়ায়, আমরা সেটা দেখেছি। একদিকে অর্থ ঋণের মামলা, একদিকে এনআইএক্টের মামলা, একদিকে দেখা যাচ্ছে আপনার জমি নিলাম দিয়ে দিচ্ছে, নানা রকম প্যারেশানিতে পরে হার্ট অ্যাটাক করে, কখনো ব্রেন স্ট্রোক করে মারাও যায়। এরকম অনেক শিল্পপতি অনেক ব্যবসায়ীকেও আমি দেখেছি। তো এই কাজগুলো আপনারা আপনাদের জ্ঞানও তো করেন না কিনা এগুলো খামখেয়ালি করেন, এটা আমার বুঝে আসে না। আজকের এই আলোচনা দেখে আশা করি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে নিজেরা তো কাউকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিবেনই না। প্রয়োজনে আপনার ব্যবসাকে বড় করার দরকার নেই। চকলেট বিক্রি করে খাবেন, সৎভাবে খাবেন, টেনশন ছাড়া খাবেন। ব্যবসা ছোট থেকে আস্তে আস্তে বড় করবেন। এত বড় ব্যবসায়ী হওয়ার দরকার নেই। মানুষের টাকা দিয়ে বাহাদুরি দেখানোর কোনো দরকার নেই। ব্যাংক থেকে বা মানুষের কাছ থেকে লোন নিয়ে নিজে অনেক বড় ব্যবসায়ী হিসাবে সমাজে পরিচয় দিলেন কিছুদিন পরে যখন ঋণ খেলাপি হবেন, তখন যখন পুলিশ আপনাকে দৌড়াবে, এলাকার জমি জমা বিক্রি করতে যাবে, তখন আপনার ইজ্জত কোথায় থাকবে? এগুলো না করে সামাজিক সুস্থ সুন্দর সিম্পল জীবনযাপন এবং যতটুকু আছে তা দিয়েই ব্যবসা করেন। আস্তে আস্তে ব্যবসা বড় করার চিন্তা করেন। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা চেক দিবেন না, নেবেন না, এবং কোনো ব্যাংকেও আপনারা ফাঁকা চেক দিবেন না। এটা হচ্ছে আমার অনুরোধ, নির্দেশ করছি না, অনুরোধ। এবং আপনারা যারা দেখছেন তারা তো দিবেন নাই, আপনার পুরো পরিবারকে নিষেধ করবেন এবং আপনার বন্ধু বান্ধব সহ যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে এই কথাটা কনভে করে দিবেন, তাদেরকে জ্ঞাপন করবেন, তাদেরকে বলবেন যে এই জিনিসগুলো করা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আরে একটা চেক দিয়ে দাও, কি হবে? টাকা নিচ্ছে একজন, তার বন্ধুকে বলছে দোস্ত তোমার একটা চেক দিয়ে দাও, এখানে দিলে ভালো হবে। সে গ্যারান্টার হিসেবে একটা চেক দিয়ে দেয়। পরে ওই যে ব্যক্তি টাকা নিল সে টাকা দেয় না, পরে যিনি একটা সাধারণ মানুষ বন্ধুর উপকার করতে এসে একটা চেক দিল, গ্যারান্টার চেক, সেও ফেসে গেল। এই জিনিসগুলো খামখেয়ালি করার বিষয় না। অ্যাকচুয়ালি আজকের এই আলোচনাটা করলাম, আপনারা অনেকেই এগুলো করে থাকেন। তো আমরা আমাদের পেশাগত জীবনে দেখছি যে এগুলা কারণে অনেক ইনোসেন্ট মানুষ, বিচার প্রার্থী মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঘর বাড়ি ছেড়ে এলাকায় থাকতে পারেন না। যার জন্য আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের উপকারে আসবে এবং সচেতনতামূলক একটি আলোচনা। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনি সবসময় খালি চেকের যারা দেয় তাদের পক্ষে কথা বলেন, আমাদের পক্ষে কেউ কথা বলেন না। না, পক্ষ বিপক্ষের বিষয় না, এটি সবার ক্ষেত্রেই, সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে সত্যি সত্যি আপনার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু চেক দিয়ে পরে আর আপনার টাকা দেয় না, পলাতক, বিভিন্ন রকম সময় দেয়, ডেট দেয়, আপনি তো ক্ষতিগ্রস্ত। তাহলে আপনাকে কিভাবে চেক নিতে হবে এবং কিভাবে সেই টাকাটা পেতে হবে সেটার ব্যাপারেও কিন্তু আমার আলোচনা আছে, সেগুলো দেখবেন। আপনারা অবশ্যই যদি চেক কাউকে টাকা দিয়ে থাকেন, অবশ্যই চেক যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চেকটা ফিল আপ করে নেবেন। চেকের অ্যামাউন্ট যা আছে, কত টাকা পান, সবগুলো নিজ হাতে লিখিয়ে ডেট সহ ফিল আপ করে নেবেন এবং এই সংক্রান্ত কী কারণে টাকাটা পায় বা কী কারণে টাকা দিলেন এটার একটা চুক্তি করে নেবেন। ব্ল্যাঙ্ক স্ট্যাম্প না, লিখে সুন্দর করে চুক্তিপত্র করে এটা রেখে দিবেন। প্রয়োজনে ভিডিও রেকর্ডিং রাখবেন, প্রয়োজনে অডিও রেকর্ডিং রাখবেন, প্রয়োজনে ছবি তুলে রাখবেন। এই সমস্ত ডিজিটাল এভিডেন্সগুলো এখন আদালতে, বিজ্ঞ আদালতে গ্রহণ হয়। এগুলো গ্রহণযোগ্য এভিডেন্স, এগুলোকে আমলে নেয়। তো আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে, যারা টাকা পয়সা দেন চেকের বিনিময়ে, তারাও যেন ভবিষ্যতে মামলা মোকদ্দমা করে যেন টাকাটা আসলে আদায় করতে পারেন, সেই ধরনের এভিডেন্সগুলো কিন্তু দরকার হয়। এখন কিন্তু আগের মতো নাই যে চেক হলেই আপনি টাকা পেয়ে যাবেন, না, চেকে ফাঁকা স্বাক্ষর থাকলেই হবে না, হয়রানি করতে পারবেন। কিন্তু যদি ভালো লয়ারের হাতে পড়েন, বিজ্ঞ আইনজীবীর হাতে পড়েন, তাহলে কিন্তু উনি যদি ডিফেন্সের লয়ার থাকে তাহলে কিন্তু আপনার মামলা জেতার সম্ভাবনা 5% হয়ে যাবে। সুতরাং আপনারাও যারা চেকের বিনিময়ে টাকা দিবেন বা লেনদেন করবেন, যারা সুদে লেনদেন করেন তাদের কথা বলছি না, তাদেরকে আমি কোনো রকম অ্যাডভাইস দিতে রাজি না, দিবও না। তো যারা এমনিতেই বিভিন্ন রকম ট্রানজ্যাকশন করেন তারা অবশ্যই চেকটা পরিপূর্ণভাবে ফিল আপ করে নিয়ে ডেট সহ নিয়ে এবং একটা এভিডেন্স রাখবেন, ট্রানজ্যাকশন বা কোন কারণে কনসিডারেশন বা চুক্তি একটা রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি। পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।